আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা হিমো সিরিজের বই দরজার ওপাশে। আজ প্রথম পর্ব। ঘুমের মধ্যেই শুনলাম কে যেন ডাকলো, হিমু, হিমু। গলার স্বর একই সঙ্গে চেনা এবং অচেনা। যে ডাকছে তার সঙ্গে অনেক বছর আগে পরিচয় ছিল, এখন নেই। মানুষটাকে ভুলে গেছি, কিন্তু স্মৃতিতে তার গলার স্বর রয়ে গেছে। পুরুষালী ভারী গলা, একটু শ্লেষা জড়ানো। আমি আধো ঘুমে জবাব দিলাম, কে? কেউ উত্তর দিল না। ভয়াবহ ধরনের নীরবতা। আমি আবার বললাম, কে? কে ওখানে? ছোট্ট করে কেউ একজন নিঃশ্বাস ফেলল। আশ্চর্য, নিঃশ্বাস ফেলার শব্দটাও আমার চেনা। টুকটুক করে দুইবার শব্দ হলো দরজায়। দরজার ওপাশের মানুষটি চাপা গলায় ডাকল, হিমু, হিমু। আমার অস্বস্তি বোধ হতে লাগলো। ঘর অন্ধকার, গাঢ় অন্ধকার। রাতে বৃষ্টি হচ্ছিল বলে দরজা জানালা বন্ধ করে শুয়েছি। রেডিয়াম ডায়ালের টেবিল ঘড়ি ছাড়া আর কিছুই দেখতে পাওয়ার কথা নয়, কিন্তু সবকিছু পরিষ্কার দেখছি। ওই তো দেয়ালের ক্যালেন্ডার দেখা যাচ্ছে। ক্যালেন্ডারের লেখাগুলি পর্যন্ত পড়তে পারছি। এর মানে কি? এটা কি তাহলে স্বপ্ন? পুরো ব্যাপারটা ঘটছে স্বপ্নে? দরজার ওপাশে আসলে কেউ নেই? চেনা এবং অচেনা গলায় আমাকে কেউ ডাকছে না? ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি, এবং ঘুমের মধ্যেই বুঝতে পারছি এটা স্বপ্ন। স্বপ্নটা শেষ পর্যন্ত দেখতে ইচ্ছা করছে না। আমি দরজা খুলে দেখতে চাই না দরজার ওপাশে কে দাঁড়িয়ে আছে। আমার জানার কোনো ইচ্ছে নেই ভারী গলায় কে আমাকে ডাকছে। আমি জেগে ওঠার চেষ্টা করছি, জাগতে পারছি না। কেউ আমাকে স্বপ্নের শেষটা দেখাতে চায়, আমি দেখতে চাই না। প্রচণ্ড অস্বস্তিতে ঘুমের মধ্যেই ছটফট করতে করতে আমি জেগে উঠলাম। ঘরের হাওয়া গরম হয়ে আছে। দরজা জানালা বন্ধ, কিছু দেখা যাচ্ছে না। আমি বাতি জ্বালালাম। স্বপ্নে দেয়ালে যে জায়গায় ক্যালেন্ডার ছিল সেখানে ক্যালেন্ডার নেই। খাটের নিচে টকটক শব্দ হচ্ছে, প্রায়ই হয়। কিসের শব্দ আমার জানা নেই। ইঁদুর হবে না, ইঁদুর টকটক শব্দ করে না। আমি হাতড়ে হাতড়ে দরজা খুললাম। ভোর হয়েছে, আলো হয়ে আছে চারদিক। আমার দরজা জানালা বন্ধ ছিল বলেই ঘর হয়েছিল অন্ধকার। বারান্দায় এসে দেখি পাশের ঘরের বাইজিদ সাহেব বারান্দায় দাঁড়িয়ে দাঁত মাজছেন। তার চোখ টকটকে লাল। এটা কোনো নতুন ব্যাপার না, বাইজিদ সাহেবের চোখ সবসময়ই লাল। তিনি আমাকে দেখে নিচু গলায় বললেন, কি ব্যাপার হিমু সাহেব, এত সকালে জেগে উঠেছেন, ব্যাপার কি? আমি বললাম, ঘুম ভেঙে গেল। বাইজিদ সাহেব বললেন, সুবে সাদিকের সময় ঘুম ভাঙা ভালো। এই সময় আল্লাহবাক বেহেশতের জানালা খুলে রাখেন। ওই জানালা দিয়ে বেহেশতের হাওয়া আসে পৃথিবীতে। ওই হাওয়া যাদের গায়ে লেগে যায় তারা বেহেশতবাসী হয়। আমি বললাম, কে বলেছে আপনাকে? তিনি অস্বস্তির সঙ্গে বললেন, শোনা কথা। আমি বললাম, আপনি কি এই জন্যই রোজ ভোরে উঠে বেহেশতের হাওয়া গায়ে লাগান? বায়েজিদ সাহেব লজ্জিত ভঙ্গিতে হেসে ফেললেন। ভোরবেলা অদ্ভুত আলোর কারণেই তাকে আজ অনেক কম বয়স্ক মনে হচ্ছে। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি। তাকে দেখে আমার সবসময় মনে হয়েছে তার গা থেকে কেউ একজন লেবুর মতো সমস্ত রস চিপে নিয়ে নিয়েছে। হাঁটেন খানিকটা কুঁজো হয়ে, চোখে চোখ পড়লে চোখ নামিয়ে নেন। রাস্তায় দেখা হলে যদি জিজ্ঞেস করি, কেমন আছেন বায়েজিদ সাহেব, তিনি বিব্রত গলায় কোন রকমে বলেন, এই আছি।
ছুটির দিনে তিনি তার ঘরে থাকেন। ভেতর থেকে দরজা বন্ধ থাকে। ছুটির দিনগুলিতে মেসে একটু ভালো খাওয়া দাওয়া হয়। সবাই একসঙ্গে বসে খায়। তিনি কখনো বসেন না। সবার খাওয়া হয়ে গেলে একসময় চুপি চুপি খেতে যান। মাথা নিচু করে অতি দ্রুত খাবার পর্ব শেষ করেন, যেন খাওয়া একটা অন্যায় কাজ। যত দ্রুত শেষ করা যায় ততই ভালো। এই লোক আমাকে দেখে এতগুলি কথা বলবে ভাবা যায় না। আমি তার দিকে খানিকটা এগিয়ে গিয়ে বললাম, বেহেশতের জানালা খোলার ব্যাপার যখন আছে, তখন দুজকের জানালা খোলার ব্যাপারও থাকার কথা। ওইটা কখন খোলা থাকে জানেন? বায়েজিদ সাহেব বললেন, রাত 12টা থেকে সুবে সাদিকের আগ পর্যন্ত। এই জন্য এই সময় ঘরের ভেতর থাকার বিধান আছে। সবই শোনা কথা, সত্যি মিথ্যা জানি না। আমি হাসতে হাসতে বললাম, সত্যি হলে আমার জন্য খুব মুশকিল। আমার অভ্যাস হলো গভীর রাতে রাস্তায় হাঁটাহাঁটি করা। বায়েজিদ সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আমি জানি, তবে আপনার জন্য কোনো সমস্যা নাই। আমি বললাম, সমস্যা নাই কেন? বায়েজিদ সাহেব বললেন, আপনি সঠিক মানুষ। আমি বললাম, আমি সঠিক মানুষ আপনাকে কে বলল? রাত বিরাতে রাস্তায় হাঁটলেই মানুষ সঠিক হয়ে যায়? তাহলে তো চোর পুলিশ সবচেয়ে বড় সঠিক। বায়েজিদ সাহেব আবার মাথা নিচু করে ফেললেন। সম্ভবত তিনি আর কথা বলবেন না। একদিনে বেশি কথা বলে ফেলেছেন। তার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগছে। ভদ্রলোক 2 বছরের উপর আমার পাশের ঘরে আছেন। এই 2 বছরে তার সঙ্গে আমার 3-4 বারের বেশি কথা হয়নি। সেই সব কথাও, কেমন আছেন বায়েজিদ সাহেব, এই আছি, এর মধ্যেই সীমাবদ্ধ। ভদ্রলোক কি করেন, তার দেশ কোথায়, তার চোখ সবসময় টকটকে লাল কেন, কিছুই জানি না। আমি বায়েজিদ সাহেবকে ডেকে বললাম, বায়েজিদ সাহেব। জি। কাল রাতে অনেকক্ষণ জেগেছিলাম। রেসকোর্সের ভেতরে হেঁটে হেঁটে দুচোখের হাওয়া লাগাচ্ছিলাম। বৃষ্টি যখন শুরু হলো তখন ঘরে এসেছি। এত সকালে আমার ঘুম ভাঙার কথা না। স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। স্বপ্নটা পুরোপুরি দেখতেও পারিনি। মনে হচ্ছিল দুঃস্বপ্ন। দেখতে ইচ্ছে করছিল না বলে দেখিনি, জেগে উঠেছি। বায়েজিদ সাহেব শান্ত গলায় বললেন, সুবে সাদিকের সময় আল্লাহ পাক কাউকে দুঃস্বপ্ন দেখান না। আমি বললাম, তাই নাকি? জি, সুবে সাদিক খুব একটা ভালো সময়। এই সময় আল্লাহ পাক মানুষকে মঙ্গলের কথা বলেন, আনন্দের কথা বলেন। এটাও কি মৌলানার কাছ থেকে শোনা কথা? জি না, আমার স্ত্রীর কথা। সে জীবিত নেই, 19 বছর আগে মারা গেছে। আমার কন্যার জন্মের সময় মারা গেল। সে জীবিত থাকার সময় অদ্ভুত অদ্ভুত কথা বলতো। তখন হাসাহাসি করতাম, এখন করি না। এখন তার সব কথাই সত্যি মনে হয়। আমি বললাম, বেহেশত এবং দুজকের জানালার কথাও কি তার কথা? জি। আপনার স্ত্রীর মৃত্যুর পর আপনি আর বিয়ে করেননি? জি না। আপনার মেয়েটির বয়স তাহলে 19? জি। তার কি বিয়ে হয়েছে? জি না। সে থাকে কোথায়? তার মামাদের কাছে থাকে। নিজের কাছে এনে রাখতে চেয়েছিলাম, সামর্থ্য হলো না। অতি ছোট চাকরি করি। বেতন যা পাই তা দিয়ে ঢাকায় ঘর ভাড়া করে থাকা সম্ভব না। আমি বললাম, আমি আপনাকে অনেক ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম, কিছু মনে করবেন না। বায়েজিদ সাহেব বললেন, জি না, আমি কিছুই মনে করিনি। আমি খুব খুশি হয়েছি। অনেকদিন থেকেই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, সাহসে কোলায়নি। আমি বললাম, আমার সাথে কথা বলতে চাচ্ছিলেন কেন? বায়েজিদ সাহেব বললেন, আপনি মহাপুরুষ ধরনের মানুষ।
আপনি আমার মেয়েটার জন্য একটু প্রার্থনা করলে তার মঙ্গল হবে, এই জন্য। মেয়েটার বিয়ে দিতে পারছি না। দুষ্ট লোকজন আমার মেয়েটার নামে বাজে একটা দুর্নাম ছড়িয়েছে। পুরো ব্যাপারটা যে মিথ্যা সবাই জানে, কেউ বিশ্বাস করে না, আবার সবাই বিশ্বাস করে। মেয়েটা খুব কষ্টে আছে ভাই সাহেব। আমি জানি আপনি মেয়েটার কষ্ট কমাতে পারবেন। আমার মেয়েটা যে কত ভালো তা একমাত্র আমি জানি, আর জানেন আল্লাহ পাক। আপনার কাছে হাত জোড় করছি। বায়েজিদ সাহেব সত্যি সত্যি হাত জোড় করলেন। আমি বিব্রত গলায় বললাম, ভাই, আপনি আমার হলুদ পাঞ্জাবি, লম্বা দাড়িগোঁফ দেখে বিভ্রান্ত হচ্ছেন। আপনার দোষ নেই, অনেকেই হয়। বিশ্বাস করুন, আমি মহাপুরুষ না, অতি সাধারণ মানুষ। প্রচুর মিথ্যা কথা বলি, অনেক ধরনের ভরং করি। মানুষকে হকচকিয়ে দেওয়ার একটা সচেতন চেষ্টা আমার মধ্যে থাকে। কাজকর্ম করার কোনো ক্ষমতা নেই বলেই আমি ভবঘুরে। বুঝতে পারছেন? বায়েজিদ সাহেব আগের মতো কোমল গলায় বললেন, আপনি একটু দোয়া করবেন আমার মেয়েটার জন্য। অনেকদিন বলার চেষ্টা করেছি, সাহস পাইনি। আজ আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আমি হাসতে হাসতে বললাম, ঠিক আছে, প্রার্থনা করলাম। অসম্ভব রূপবান এবং ধনবান ছেলের সঙ্গে আপনার কন্যার বিয়ে হবে। তারা দুজনে মিলে ঘুরবে দেশ থেকে দেশান্তরে। বায়েজিদ সাহেব ক্ষীণ গলায় বললেন, আপনার অসীম শুকরিয়া। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে মহাপুরুষদের মতোই গভীর ভঙ্গিতে নিচে নেমে গেলাম। ভালো যন্ত্রণা হয়েছে। আমাকে অলৌকিক ক্ষমতাধর মনে করে এমন লোকের সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। একটা আশ্রয়টাশ্রম খুলে বসার সময় বোধহয় হয়ে এসেছে। কমন বাথরুম নিচে। এত ভোরে কেউ ওঠেনি, বাথরুম খালি পাওয়া যাবে। কল ছেড়ে কিছুক্ষণ মাথা পেতে বসে থাকব। তারপর পরপর 3 কাপ চা খেতে হবে। রাতে ঘুম না হওয়ায় মাথা জ্যাম হয়ে আছে। চা খেয়ে রফিকের বাসায় একবার যেতে হবে। সে গত 1 সপ্তাহ ধরে 2 দিন পরপর আমার কাছে আসছে, কখনো দেখা হচ্ছে না। সে এমন সময় আসে যখন আমি থাকি না। তার ব্যাপারটা কি কে জানে। বাথরুমের বেসিন অনেকদিন ধরেই ভাঙা। আজ দেখি নতুন বেসিন, বেসিনের উপর নতুন আয়না। মেসের মালিক বশিরউদ্দিন সাহেব খরচের চূড়ান্ত করেছেন বলে মনে হচ্ছে। বেসিনের কাছে না গিয়েও বলতে পারছি কোনো রিজেক্টেড বেসিন বশিরউদ্দিন সাহেব কুড়িয়ে এনে ফিট করে দিয়েছেন। আয়নাটাও হবে ঢাকা শহরের সবচেয়ে সস্তা আয়না। মুখ দেখা যাওয়ার কোনো কারণ নেই। আয়না দেখলেই আমার কাছে দাঁড়াতে ইচ্ছা করে। খুবই ক্ষুদ্র ইচ্ছা এবং নির্দোষ ইচ্ছা। তবুও অতি ক্ষুদ্র ইচ্ছাকে প্রশ্রয় দিতে নেই। একবার প্রশ্রয় দেওয়া শুরু করলে সব ইচ্ছাকেই প্রশ্রয় দিতে মন চাইবে। যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে, সে বৃহৎ কামনাও জয় করতে পারে। এই মহৎবাণী আমার বাবার। চামড়ায় বাঁধানো 321 পৃষ্ঠার একটা খাতায় তিনি এইসব বাণী মুক্তার মতো গোটা গোটা হরফে লিখে রেখে গেছেন। পুরো খাতাটাই হয়তো ভরে ফেলার ইচ্ছা ছিল, সময় পাননি। মাত্র 4 দিনের নোটিশে তাকে পৃথিবী ছাড়তে হলো। জ্বর হলো। জ্বরের 4র্থ দিনে বিস্ময় এবং দুঃখ নিয়ে তাকে বিদায় নিতে হলো। আমাকে হতাশ গলায় বললেন, আসল কথা তোকে কিছুই বলা হলো না। অল্প কিছু লিখেছি, এতে কিছুই হবে না। তিনি 18 পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন। কিছু কিছু বাণী লেখার পরও কেটে ফেলা হয়েছে। তার পছন্দ হয়নি। বাণীর মধ্যেও ভেজাল আছে। এইরকম একটা ভেজাল বাণী হলো, হে মানব সন্তান, সুখের স্বরূপ নির্ধারণের চেষ্টা করো। যে সুখের স্বরূপ জেনেছে সে দুঃখ জেনেছে। দুঃখের বাস সুখের মাঝখানে। এই বাণী লাল কালি দিয়ে কেটে তার নিচে বাবা লিখেছেন, ভাব অস্পষ্ট ও ধোঁয়াটে। কলের নিচে মাথা পেতে মনে হলো জগৎ সংসারের সবটাই কি অস্পষ্ট ও ধোঁয়াটে নয়? স্বপ্নকে আমরা দেখি অস্পষ্ট, বাস্তব কি স্বপ্নের চেয়েও অস্পষ্ট নয়?
শুধু মাথা ভেজানোর জন্য গিয়েছিলাম, পুরো শরীর ভিজিয়ে ফেললাম। আরাম লাগছে, একটু শীত ভাব হচ্ছে, আরামদায়ক শীত ভাব, অর্থাৎ আমি সুখ পাচ্ছি। এই সুখের স্বরূপ জানলেই দুঃখ কি তা জেনে ফেলব। ভেজাল বাণী তাই বলছে। চোখ বন্ধ করে কলের নিচে মাথা পেতে আছি। সারাদিন এভাবে বসে থাকলে কেমন লাগবে? চোখ বন্ধ থাকায় বৃষ্টির মতো লাগছে, মনে হচ্ছে আষাঢ় মাসের মুষল বর্ষণে গা পেতে আছি। মেসের ঠিকা ঝি ময়নার মার কথা কানে না এলে কল্পনা আরো ফেনানো যেত। ময়নার মা চলে এসেছে। সে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারে না। আশেপাশে কেউ নেই বলে কথা বলছে বাসনগুলির সঙ্গে। মানুষের সঙ্গে কথা বললে তেমন কৌতূহলী হতাম না। বাসনকুসনের সঙ্গে কথা বলছে বলেই কৌতূহলী হয়ে শুনতে ইচ্ছা করছে। মানুষ শুধু যে প্রাণী জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায় তাই না, জড়জগতের সঙ্গেও চায়। ময়নার মা চাপা গলায় গভীর বেদনার সঙ্গে বলছে, স্যাপটা থালা, আমিও স্যাপটা, তুইও স্যাপটা। আমার স্যাপটা কপাল, তোরও স্যাপটা কপাল। কান্দা ভাঙ্গা দেখছি, তোর যেমন কান্দা ভাঙ্গা আমারও কান্দা ভাঙ্গা। তোর কান্দা ভাঙছি আমি ময়নার মা, ক দেহি আমার কান্দা কে ভাঙছে? ময়নার মার কথা শোনার ইচ্ছা করছে, ক্ষুদ্র এবং নির্দোষ ইচ্ছা। এটা ঠিক হচ্ছে না। কলের পানি আরো জোরে ছাড়তে পারলে কাজ হতো। পানিতে আর জোর নেই। আমি বাথরুম থেকে বের হয়ে এলাম। ময়নার মা আমাকে দেখে লম্বা ঘুমটা দিল। ঘুমটার আড়াল থেকে বলল, আব্বার শৈল ভালো? সে গোড়া থেকেই আব্বা ডাক ধরেছে, নিষেধে কাজ হয়নি। আমি বললাম, ভালো। তুমি কেমন আছো ময়নার মা? ময়নার মা বলল, আমি ওইলাম আপনার কান্দা ভাঙ্গা ডেক। আপনার মাথার দরদ কমছে? আমি বললাম, কয়েকদিন হচ্ছে না। ময়নার মা বলল, বদ্যি গ্রামের একখান তেল আছে, মাথার দরদে খুব আরাম, আপনার আইনা দিমু। আচ্ছা দিও। দেশের বাড়িতে কেউ নাই, যাওয়া পড়ে না, আপনার জন্য যামু। আমি চুপ করে রইলাম। আমার দিক থেকে কোনো সাড়া পেলে সে কথা বলা থামাবে না। মাথার দরদ বালা জিনিস না। ময়নার বাবা মরল মাথার দরদে। ফাল্গুন মাসে আমারে প্রথম কইল, আইজ কাজে যাবো না, মাথার মধ্যে দরদ। আমি কইলাম, এটা কেমন কথা? মাথার মধ্যে দরদ হইছে বইলে কাম কামাই করবেন? যান কামে যান। তা ধরেন মানুষটা গেল। ময়নার মার এই গল্প আগেও কয়েকবার শোনা, আবারও বলতে শুরু করেছে। ভেজা কাপড়ে দাঁড়িয়ে গল্প শুনছি। শুনতে মোটেও ইচ্ছে করছে না। গল্পটা বলতে পেরে সে যতটা আনন্দ পাচ্ছে, আমি ঠিক ততটাই বিরক্ত হচ্ছি। সব মিলে সমান সমান। রফিকের কাছে যাব বলে ভেবেছিলাম, তার প্রয়োজন হলো না। ভেজা কাপড়ে দোতলায় উঠে দেখি রফিক বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। অত্যন্ত সুপুরুষ একজন মানুষ। আমার ধারণা সে ছেঁড়া শার্ট গায়ে দিয়ে দাঁড়িয়ে থাকলেও তাকে রাজপুত্রের মতো লাগবে। সে শেভ করেনি, মুখে খোঁচা দাড়ি, তারপরেও এত সুন্দর দেখাচ্ছে। আমি আনন্দিত গলায় বললাম, কি খবর রফিক? রফিক একবার আমার দিকে তাকিয়েই চোখ সরিয়ে নিল, জবাব দিল না, চুপ করে রইল। প্রশ্ন করলে সে কখনো জবাব দেয় না। আগে কিছুটা দিত, ইদানিং একেবারেই দিচ্ছে না। ব্যাপারটা যত অস্বাভাবিক বলে মনে হচ্ছে, আসলে তত অস্বাভাবিক না। প্রশ্ন করলে চুপ করে থাকার কারণ সে নিজেই ব্যাখ্যা করেছে। সেই ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য বলেই মনে হয়েছে। স্কুলে পড়ার সময় স্যারেরা তাকে প্রশ্ন করতেন, পড়া ধরতেন। সে যে উত্তরে দিত মার খেতে হতো। মার খেতে খেতে প্রশ্নের উপরই তার এক ধরনের ভীতি জন্মে গেছে। প্রশ্ন করলে জবাব দেয় না, গম্ভীর হয়ে থাকে।
মাঝে মাঝে প্রশ্নের উত্তরে ফোঁসরে নিঃশ্বাস ফেলে। তার কাছে কিছু জানতে হলে এমনভাবে জিজ্ঞেস করতে হয় যেন কোনো প্রশ্ন বলে মনে হয় না। আমি রফিকের দিকে তাকিয়ে বললাম, দাঁড়া, আমি কাপড় ছাড়ি, তারপর চা খেয়ে আসি। তুই কয়েকবার আমার খোঁজ করেছিস, ব্যাপার কি? রফিক চুপ করে রইল। চুপ করে থাকবে জানা কথা। শেষের দিকে প্রশ্ন করা হয়েছে। আমি কাপড় ছাড়লাম। শার্ট প্যান্ট পরতে পরতে বিরক্ত গলায় বললাম, কাঠের মতো দাঁড়িয়ে থাকলে কোনো লাভ হবে না, কিছু বলার থাকলে বলে ফেল। রফিক এই প্রথম কথার উত্তর দিল। সে বলল, তোর কোনো মন্ত্রীর সাথে পরিচয় আছে? আমি বললাম, কেন? রফিক নিঃশ্বাস ফেলল, কিছু বলল না। আমি হতাশ গলায় বললাম, তুই যা বলার বলে যা, আমি নিজ থেকে কিছু জিজ্ঞেস করব না। সে বলল, চাকরি চলে গেছে, সাসপেনশন অর্ডার হয়েছে। আমি বললাম, ও আচ্ছা। সে বলল, আমি কিছুই করিনি, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন, আমাকে প্রশ্ন করলেন, আমি জবাব দিলাম না। উনি মনে করলেন আমি ইচ্ছা করে বেয়াদবি করছি। আমি বললাম, যারা তোকে চেনে, তোর সঙ্গে কাজ করে, তারা তো তোর স্বভাব চরিত্র জানে, তারা কিছু বলল না? তারা জানে তোকে কিছু জিজ্ঞেস করলে তুই চুপ থাকিস। রফিক নিঃশ্বাস ফেলল। সে বলল, কেউ আমার পক্ষে কিছু বলেনি, আমার সাসপেনশন অর্ডার হওয়ায় সবাই খুশি, কেউ আমাকে দেখতে পারে না। আমি বললাম, তোকে দেখতে না পারার তো কোনো কারণ নেই। রফিক বলল, আমাকে শোকজ করেছিল, শোকজের জবাব দিয়েছি, জবাব ওদের পছন্দ হয় নাই, সবাই বলেছে আমাকে ডিসমিস করে দেবে। আমি বললাম, শোকজে কি লিখেছিলি? কথা বল গাধা, তোকে প্রশ্ন করছি না, এমনি জিজ্ঞেস করলাম। রফিক চুপ করে রইল। আমি বিরক্ত গলায় বললাম, ওদের কোনো দোষ দিচ্ছি না, আমি তোর বস হলে অনেক আগেই ডিসমিস করে দিতাম। প্রশ্নের জবাব দে, যাতে বুঝতে পারি ব্যাপারটা কি। শেষ প্রশ্ন, কবে শোকজ করেছে, কবে জবাব দিয়েছিস? এক বাক্যে ডাবল প্রশ্ন। রফিক শুধু ফুস করে নিঃশ্বাস ফেলল। আমি জবাবের জন্য অপেক্ষা করলাম না, চা খাবার জন্য রওনা হলাম। রফিক ক্ষীণস্বরে বলল, অনেক আজে বাজে শোকজে লিখেছে, আমি নাকি কাজ জানি না, কাজের প্রতি আমার আগ্রহ নাই, ইনসাবঅর্ডিনেশন, মনটা খারাপ হয়েছে। তোর জানাশোনা মন্ত্রী আছে? এবার আমি চুপ করে রইলাম। চুপ করে থাকলে রফিক নিজেই বলবে। রফিক বলল, আমার এক খালাতো ভাইয়ের আত্মীয় আছে মন্ত্রী। খালাতো ভাইকে বললে হয়, বলতে ইচ্ছে করে না। খালাতো ভাইটা বিরাট বদ। তুই কোনো মন্ত্রী চিনিস না, তাই না? চেনার অবশ্য কথা না, ভালো মানুষদের সঙ্গে মন্ত্রীর পরিচয় থাকে না, বদগুলোর সঙ্গে থাকে। আমার খালাতো ভাইটা একটা বদ, এই জন্যেই। রফিক কথা শেষ করল না। মাঝে মাঝে সে দীর্ঘ বাক্য শুরু করে। যেই মুহূর্তে মনে করে অনেক বেশি কথা বলা হয়ে গেল, সেই মুহূর্তেই চুপ করে যায়, বাক্যটা শেষ পর্যন্ত করে না। চায়ের টেবিলে দুইজন মুখোমুখি বসলাম। রফিক নাস্তা করে এসেছে কিনা জিজ্ঞেস করা অর্থহীন, জবাব দেবে না। দুজনের নাস্তা দিতে বললেই ভালো। আমি কথা শুরু করলাম। আমি বললাম, রফিক, এই সপ্তাহে তোদের বাড়িতে যাব। তোরা তো এখনো নারায়ণগঞ্জ ড্রেজার কলোনিতে থাকিস। জবাব দিতে হবে না, উপরে নিচে মাথা নাড়, তাহলেই বুঝবো। রফিক মাথা নাড়ল। আমি বললাম, নদীর কাছে না তোদের বাড়ি? রফিক আবার মাথা নাড়ল।
আমি বললাম, তুই এক কাজ করতে পারবি? নদীর তীরে বালির ভেতর 2টা গর্ত খুঁড়ে রাখতে পারবি, মানুষ সমান গর্ত, যেন গর্তে ঢুকলে শুধু মাথাটা বের হয়ে থাকে। কাজটা করতে হবে পূর্ণিমার আগের দিন। রফিক বিরস গলায় বলল, আচ্ছা। গর্ত কেন খুঁড়তে হবে, কি ব্যাপার, কিছুই জিজ্ঞেস করল না। এই স্বভাবই তার না। পূর্ণিমার আগের দিন তার বাড়িতে উপস্থিত হলে দেখা যাবে সে ঠিকই গর্ত খুঁড়ে বসে আছে। পরোটা ভাজি দিয়ে গেছে, রফিক খাচ্ছে না, অর্থাৎ সে বাড়ি থেকে নাস্তা করে বের হয়েছে। ভোর রাতে রওনা না হলে এত সকালে কেউ ঢাকায় পৌঁছাতে পারে না। এত ভোরে কে তাকে নাস্তা বানিয়ে দিয়েছে? তার বউ। বছর খানিক আগে রফিক বিয়ে করেছে। যতদূর জানি মেয়েটা চমৎকার। আপন পর বলে তার মধ্যে কিছু নেই, সবাই আপন। প্রচন্ড মাথা ব্যথা নিয়ে রফিকের কাছে গিয়েছি। তার স্ত্রীর সঙ্গে সেইবারই প্রথম দেখা। সে রাগী গলায় বলল, মাথা ব্যথা করছে আমাকে বলেননি কেন? আমি মাথা ব্যথার এমন একটা মাসাজ জানি, 2 মিনিটে ব্যথা উধাও হবে। দেখি মাথা নিচু করুন তো। বউর সঙ্গে রফিকের মিল হয়নি। বউ বেশিরভাগ সময়ই বাপের বাড়িতে থাকে। জিজ্ঞেস করলে জবাব দেবে না জানি, তবু জিজ্ঞেস করলাম, তোর বউ তোর সঙ্গে থাকে না বাপের বাড়ি থাকে? রফিক বলল, বাপের বাড়ি। আমি বললাম, আসে না তোর এখানে? আর আসবে না। রফিককে খুব চিন্তিত বা বিষাদগ্রস্ত মনে হলো না, কখনো মনে হয় না। দুঃখিত বা বিষাদগ্রস্ত হবার ক্ষমতা সম্ভবত তার নেই। আমি সিগারেট ধরালাম। রফিকের দিকে প্যাকেট বাড়িয়ে দিতেই সে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, সিগারেট খায় না, বউ পছন্দ করে না। তোর চেনা মন্ত্রী নাই, মন্ত্রী ছাড়া কিছুই হবে না। আমি হালকা গলায় বললাম, একজন মন্ত্রীকে আমি খুব সামান্য চিনি, জহিরের বাবা। জহির আমার সঙ্গে স্কুলে পড়তো। দেখি ওনাকে বলে কোনো ব্যবস্থা করা যায় কিনা। চিন্তা করিস না। রফিক বলল, আমি চিন্তা করি না। আমি বললাম, তবে সমস্যা কি জানিস? আমি একটা কোনো কথা বললেই তো মন্ত্রী শুনবে না। তিনি যেন মন দিয়ে আমার কথা শোনেন, সেই ব্যবস্থা করতে হবে। আরেক কাপ চা খাবি? রফিক জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। সে মনে হয় আরো সুন্দর হয়েছে। বসে আছে কেমন হতাশ ভঙ্গিতে। বড় মায়া লাগছে। রফিকের সঙ্গে আমার পরিচয় কলেজ ওঠার পর। কোনো একটা সমস্যা হলেই সে আমার কাছে এসে সমস্যাটা বলে নিশ্চিত হয়ে যায়। এখন সে বাড়ি যাবে পুরোপুরি চিন্তামুক্ত হয়ে। পঞ্জিকা দেখে পূর্ণিমার দিন গর্ত খুঁড়ে অপেক্ষা করবে আমার জন্য। কোনো কারণে সেদিন ঝড় বৃষ্টি হলেও সে দমবে না। তার এই আনুগত্য আমার একার প্রতি না, সবার প্রতি। এ ধরনের অন্ধ আনুগত্য শুধু পশুদের দেখা যায়। রফিক পশু না, মানুষ। বুদ্ধিমান, সৎ, ভালো মানুষ ধরনের মানুষ। এমন সুন্দর একজন মানুষ যাকে দেখলেই মনে হয় প্রকৃতি তার এই সৌন্দর্য কোনো এক বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছে। সেই উদ্দেশ্য কি কে জানে। আমি রফিকের দিকে তাকিয়ে বললাম, রফিক, তোর মার শরীর আশা করি ভালোই আছে? সে বলল, বেশি ভালো না, শিগগিরই মারা যাবেন। কিছু খেতে পারেন না, খুব নাকি গরম লাগে। সারাক্ষণ তালপাখা পানিতে ভিজিয়ে সেই পাখায় হাওয়া করতে হয়। ফ্যানের হাওয়া সহ্য হয় না। আমি বললাম, হাওয়া কে করে, তুই? রফিক আমার দিকে তাকালো, কিছু বলল না। পরপর 2টি প্রশ্ন করা হয়ে গেছে, তার জবাব দেবার কথা না।
বইটির প্রথম পর্ব এখানেই শেষ হলো। দ্বিতীয় পর্ব এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।